ঈশ্বরদীতে যে ট্রেনে গুলি হয় ওই দিন ওই ট্রেনে আমিও মিডিয়া টিমের সঙ্গে ছিলাম। একটা ঘটনা খুব আলোচিত ঘটনা, ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কিন্তু ফ্রিডম পার্টির লোকজন আক্রমণ করেছিল। সেই ঘটনাটা একটু শেয়ার করবেন? আমি সেদিকে আগাচ্ছিলাম আর কি। আপনি যে ঘটনাগুলো, যে ২১ বার তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়, আক্রমণ করা হয়, সরাসরি হত্যা করা হয়, তার দুই একটি ঘটনা বলার ভিতরে আপনি মনে করিয়ে দিলেন। আমি কেবল শুরু করেছিলাম যে তার একটা, আপনি যেটা উপস্থিত ছিলেন সেটা, সেখানে আমিও ছিলাম। আপনি জানেন, চলন্ত আমরা আগে থেকে কিভাবে যেন একটা আওয়াজ আসতেছিল যে এখানে আক্রমণ হতে পারে, ওইখানে আক্রমণ হতে পারে, সেই যাত্রাটা ছিল। তো ট্রেন চলছে, ট্রেনের উপরে, চলন্ত ট্রেনের উপরে আক্রমণ হতে পারে, এটাও কি কল্পনা করা যায়? সেটা আপনি দেখেছেন সেখানে আপনাদের সাথে সেই ট্রেনে। তো আপনারা ছিলেন, ফটো সাংবাদিকরা ছিল, আমার মনে আছে। আপনারা নিজেরা ওই গুলির আক্রমণে, গুলি বোমার আক্রমণ ভয়ে ট্রেনের নিচে মাটিতে, ফ্লোরে, চলমান ট্রেনের ফ্লোরে ইয়াতে কিভাবে গড়াগড়ি খেয়ে ট্রেনের নিজের আপনাদের। আমাদের কেউ ট্রেনের ওই আসনের নিচে ওখানে কোন একজন আশ্রয় নিয়ে জীবন বাঁচাবার যে চেষ্টা। ফটোগ্রাফার বন্ধু কিন্তু ওই ছবিটাও তুলেছিলেন কিন্তু তখন। ওই যে আমাদের স্বপন সরকার দাদা আছেন, হ্যাঁ, ফটো হ্যাঁ, সাংবাদিক, তুই তিনি তুলেছেন। সেই ছবিগুলো তুলেছিলেন। হ্যাঁ, সাংবাদিকদের যে কিভাবে জীবন বাঁচাচ্ছে। তো সেটি বলেন আপনি, এটাও তো সেই আক্রমণ যেভাবে হয়েছিল, সেই আক্রমণে তো আল্লাহই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রক্ষা করেছে। আমরা কিভাবে ট্রেনের দরজার সামনে, আপনাদের দলের নেতা কর্মীরা অনেকেই ট্রেনে যারা ছিল সফর সঙ্গী, তারা সেখানে মানব ঢাল করে কিন্তু দাঁড়িয়েছে। এমনকি কিছুক্ষণের ভিতরে পৌঁছার সাথে সাথে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ মিছিল করে আবার এগিয়ে এসেছিল। আমার মনে হয় এটা তো আপনি নিজেই জানেন। তো এ ধরনের ঘটনা, তাকে যাইতে দেওয়া হবে না কোথায়? নর্থ বেঙ্গলে ঈশ্বরদীতে তৎকালীন মন্ত্রী কে ছিলেন? তো বিএনপির যিনি মন্ত্রী ছিলেন, বিএনপি নেতারা সেই আক্রমণ করেছিল। এবং একইভাবে আপনার ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন, যেই বাড়িটি জাদুঘর করে বাংলাদেশের মানুষের জন্য দান করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানা, সে বাড়িটি এখন নেই, ধ্বংস করেছে ফ্যাসিস্ট ইউনূসের দোসররা এবং তার নির্দেশে বিএনপি, জামাত, শিবির, এনসিপিরা বুলডোজার চালিয়ে। তো সেই বাড়িতে একটা কক্ষে ওনারা আসতেন, বঙ্গবন্ধু কন্যা বসবাস করতেন কাজ করার জন্য কিছু সময়। তখনও কিন্তু জাদুঘর হিসেবে এটা প্রস্তুত হয়নি। তো এরকম একটা সময় 15ই আগস্টকে সামনে রেখে পোস্টার লাগানো, দলীয় নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে, পোস্টার করছে শোক দিবস পালনের জন্য। এরকম এক সময় 27 নম্বর লেকের ওপারে, 32 নম্বরের থেকে লেকের ঠিক ওই পারে, সেখান থেকে এসে ফ্রিডম পার্টির অফিস থেকে এসে পরিকল্পিতভাবে 32 নম্বরের সামনে গাড়ি, হোন্ডা, স্কুটারে করে এসে আক্রমণ করা হয়। 32 নম্বরে বঙ্গবন্ধু কন্যাকে আক্রমণ করা হয় তাকে হত্যা করার জন্য। সেখানে পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য ছিল এবং আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা ছিল, আমিও একজন সেখানে উপস্থিত ছিলাম। আমরা আরো অনেক নেতাকর্মীরা, আমরা ওই 15ই আগস্টকে সামনে রেখে নানান কাজের সাথেও অনেকে আসা যাওয়া করতেছে। এরকম একটা মুহূর্তে এসে হঠাৎ গ্রেনেড নিক্ষেপ, উপর যেমনই 32 নম্বরের গেটের বাইরে থেকে কমান্ডো স্টাইলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে যুক্ত তৎকালীন সময় ফ্রিডম পার্টি নামে বঙ্গবন্ধুর হত্যাকারী খুনিদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। তারা আক্রমণ করে, উপর্যুপরি গ্রেনেড নিক্ষেপ করে, তারা গুলি করে এবং তারা গেটের উপরে আক্রমণ করে, বোমা নিক্ষেপ করে এবং অনেকগুলো অবিস্ফোরিত গ্রেনেডও উদ্ঘাটিত হয়েছিল। আপনি জানেন, সেই হত্যাকারীদের কিন্তু
সেই আক্রমণকারীদের সেই আক্রমণকারীদেরকে কিন্তু কোনো বিচার করা হয়নি তখন। মামলাটাও ঠিক মতো নেওয়া হয়নি, মামলার রেজাল্ট ডায়েরি যেগুলো করা দরকার করেনি। বহু বছর পরে সেই মামলার মনে হয় বিচার প্রক্রিয়া চালু হয়েছে। অর্থাৎ খুনিদেরকে রক্ষা করার জন্য, খুনিদেরকে তারা খুন করবে, তাদেরকে তৎকালীন এরশাদ সরকার, উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এবং তাদেরই প্রশ্রয়ে, তাদেরই সর্বাত্মক সহযোগিতায় ফ্রিডম পার্টি, কর্নেল বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি ফারুক রশিদরা রাজনীতি করার সুযোগ পায়, এবং সুযোগ পায়, নির্বাচন করার সুযোগ পায়। সেই সুযোগেই তারা ৩২ নম্বরে বঙ্গবন্ধু কন্যাকেও হত্যা করার আক্রমণ করে। এবং তারা যদি সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মী সহ আরো অনেকে আমরা ছিলাম সেই বাড়িতে, সেই থাকার কারণে কিন্তু সেদিন, এবং পুলিশ বাহিনীর ওই সময়টাতে পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য কিন্তু বাড়িতে পাহারা থাকতেন। উনি তখন বোধহয় বিরোধীদলীয় নেত্রী হিসাবে ছিলেন। যাই হোক, ওই পুলিশ প্রহরা পেত, তারাও কিন্তু কাজ করে। কিন্তু মূলত ২-৪ জন পুলিশ তাদের যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রচেষ্টায়, দোয়ায় সেদিন কিন্তু প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এবং এই খুনিদেরকে প্রশ্রয় পরবর্তী সময় বহু বছর দিয়েছে, এরশাদ সাহেবের সময় দিয়েছে, পরবর্তী সময় বেগম খালেদা জিয়া বিএনপি প্রধান, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও কিন্তু এই খুনিদের বিচার করেননি, বিচার হয়নি। তো এগুলো ঘটনা সেই আপনি বলতে পারেন। দুটো বড় ঘটনা ছিল, একটা চিটাগাংয়ের হালদিঘি ময়দানে ২৪শে জানুয়ারি ২৪শে জানুয়ারি একটা ঘটনা, আর হচ্ছে পরে সবচেয়ে বড় ঘটনাটা হচ্ছে ২১শে আগস্টের। ২১শে আগস্টের ঘটনাটা তো সবাই ওখানে তো চট্টগ্রামের ঘটনার সময় আমার একটা পরীক্ষা ছিল, যে সেদিন পরীক্ষা থাকার কারণে যে কোনো ভাবেই হোক আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জেনে যান। তো আমার আগ্রহ, উনি জেনে যাওয়ার বললো যে না, তোমার পরীক্ষা আছে, তুমি পরীক্ষা দাও, তুমি পরীক্ষা গ্যাপ করো না, তোমার যাওয়ার দরকার নেই। তো সে কারণে ওই প্রোগ্রামে অংশগ্রহণ আমি করতে পারিনি। ২১শে আগস্টে তো আমি নিজে একজন ক্ষতিগ্রস্ত ভিকটিম। আমার সারা শরীরে রক্তাক্ত, সারা শরীরে স্প্লিন্টার ক্ষত বিক্ষত। আমি তো লাইফ সাপোর্টে চলে গিয়েছিলাম, কমায় চলে গিয়েছিলাম। যাই হোক, এটা তো আমার, সেখানে তো আমাদের নারী নেত্রী, আওয়ামী লীগের নেত্রী আইবি রহমান জীবন দেন, এবং আমরা তো তার একসাথেই ছিলাম। আমাদের ২২ জন নেতাকর্মী সেখানে সরাসরি ওই স্পটেই জীবন দেন। অসংখ্য নারী, পুরুষ, ছাত্র, যুবক, বৃদ্ধরা ওখানে ক্ষত বিক্ষত হয়। আমার তো মনে হয় কম করে হলো ৫ শতাধিক আমরা নেতা কর্মী, এবং সবচেয়ে বেশি নারী সেদিন আহত হয়েছিল। কারণটা হলো তাদেরকে, এটা তো প্রকাশ্যে দেবালোকের এই সভাটি ছিল, প্রকাশ্য শান্তি সমাবেশ, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের জন্য সারা দেশে, আপনি মনে থাকারই কথা আপনার, যে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী তিনি গিয়েছিলেন সিলেটের শাহজালাল মাজার জিয়ারতে। সেখানে তার উপরে আক্রমণ করা হয়, গ্রেনেড, সেখানে বোমা নিক্ষেপ এবং গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরকম আমাদের সুরঞ্জিত সেনগুপ্তর উপরে হামলা করা হয়, গ্রেনেড নিক্ষেপ করা হয়। একইভাবে শাহ এম এস কিবরিয়াকে, তখন বিএনপি সরকার, রাষ্ট্র ক্ষমতায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, শাহ এম এস কিবরিয়াকে নির্মমভাবে আক্রমণ করে গ্রেনেড নিক্ষেপ করে হত্যা করা হয়। একইভাবে আসান, আমাদের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, প্রখ্যাত শ্রমিক নেতা, সংসদ সদস্য আসানুল্লাহ মাস্টারকেও কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়। এগুলো কোনো হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। খুলনার মঞ্জুরুল ইমামকে
নির্মমভাবে হত্যা করা হয়। খুলনার আওয়ামী লীগের প্রেসিডেন্ট, বিশিষ্ট আইনজীবী, একজন অন্য ধরনের, আপনার মমতাজউদ্দিন নাটোরের, তাকেও গুলি করে হত্যা করা হয়। খুলনার সেই যিনি সময় ছিলেন অ্যাডভোকেট মঞ্জুর ইমাম, খুলনার যিনি ছিলেন। অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম, হুম। উনি একজন প্রবীণ আইনজীবী এবং আমাদের মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। তো মমতাজউদ্দিন আমাদের নাটোরের এমপি ছিল, একজন শিক্ষক, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। এগুলো কোনো হত্যাকাণ্ডেরই কি বিচার কিন্তু বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, জামাতও কিন্তু তাদেরকে সমর্থন দিয়েছিল। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জামাতের সমর্থনেই কিন্তু সেই সময় তার সরকার গঠিত হয়েছিল। তো এ ধরনের নির্মমতা, এ ধরনের নৃশংসতা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা পড়েছে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পড়েছে। আপনি 21 আগস্টের যে হামলাটির মূল লক্ষ্যই তো ছিল দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা। তিনি ছিলেন প্রাইম টার্গেট খুনিদের, এবং সেই খুনিদেরকে আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে রক্ষা করা হয়েছে। তাদেরকে নীল নকশা করে ঠান্ডা মাথায় সেই প্রকাশ্য প্রকাশ্য দিবালোকে ডাকা শান্তি সমাবেশ শেষে শান্তি মিছিল হবে, সেই মিছিলে যাতে করতে না পারে, সন্ত্রাস বিরোধী সভা করতে বাধা দেওয়া হয়, তখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং তাদের পৃষ্ঠপোষকতা সেই মামলাও নেওয়া হয়নি, এমনকি আলামত নষ্ট করে ফেলা হয়েছে। সেদিন আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ মেহেরবানিতেই কিন্তু যিনি আসিফ ভাই, আমাদের নেত্রী, আপনি 21শে আগস্টের ঘটনা আমি তখন ইয়েতে জনগণকে রিপোর্ট করেছিলাম। ওই ঘটনার আগে হাওয়া ভবনে তারেক রহমান প্রতিদিনই কিন্তু মিডিয়ায় তার নিউজ থাকতো, এটা করেছে, এটা করেছে, নানা নিউজ থাকতো। কিন্তু ওই ঘটনা সাজিয়ে 3 দিনের জন্য তিনি কক্সবাজার চলে যান এবং ওই 3 দিন তার কোনো নিউজ নিউজ আসে নাই। পরে তো যেটা মুফতি হান্নানের জবানবন্দিতে আমরা সেটা শুনলাম। পরে মুফতি হান্নান বলা হাওয়া ভবনে কিভাবে মিটিং করেছিল, কিভাবে গ্রেনেড এসেছিল, সব তো মুফতি হান্নানের জবানবন্দিতেই আছে সেটা। সেটাই, শুধু ওইটা না তো, মুফতিয়ানা জবানবন্দিতে। এবং এই হত্যাকাণ্ডের বিচার আমরা তো তখন পাইনি, আমরা তো তখন আদালতে যেয়ে মামলা দায়ের করতে দেওয়া হয়নি, এবং আলামত নষ্ট করেছে এই তৎকালীন বিএনপি সরকার, আলামত নষ্ট করেছে। আপনি মনে আছে একজন জাস্টিস জয়নুল আবেদিন মার্কা একটা জাস্টিসকে দিয়ে তদন্ত করিয়ে তিনি এই হত্যাকাণ্ডের দায়, হ্যাঁ, পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারত প্রতিবেশী রাষ্ট্রের উপর মানে প্রকারান্তরে ভারতবর্ষের, ইন্ডিয়ার কথা বলে তিনি একটা তার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছিলেন, যেটা হাস্য রসের সৃষ্টি করেছিল। তো সেই ঘটনাটা হলো সেই হত্যাকারীদেরকে, যারা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, 22 জন নেতাকর্মী জীবন দিয়েছে, আইবি রহমান জীবন দিয়েছে, শত শত নেতাকর্মী ক্ষত বিক্ষত, যাদের সেই গ্রেনেডের স্প্লিন্টারের যন্ত্রণায় এখনো তারা ধুকে ধুকে মরছে। সেই হত্যাকাণ্ড, সেই আক্রমণকারীদেরকে যারা এর সাথে যে তাদের তো আজকে মুক্ত, তারা বিচারের রায় মানে না, আদালতকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতাকে ফ্যাসিস্ট ইনুস তাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে সেই মামলা সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো 21 আগস্ট গ্রেনেড হামলা কি হয়নি? এতজন মানুষ মারা গিয়েছে, তারা কি বিচার পাবে না? এবং যারা আমরা ক্ষত বিক্ষত হয়েছি, আমাদেরও তো মৃত্যুর মুখেই আমরা পড়েছিলাম, আমরা বেঁচে গিয়েছি, সেই ক্ষত নিয়ে তো আমরা এখনো বেঁচে আছি। তা আমরা আমরা একটু কি আজকের প্রসঙ্গে আসি ভাই, আজকের প্রসঙ্গে সর্বশেষ তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল 2024-এর 5ই আগস্ট। তাদের টার্গেট ছিল 2 বোনকে সেখানে হত্যা করা, এবং 4 আগস্ট রাতেও আপনি গণভবনে ছিলেন শেষ পর্যন্ত। সেই সময়টি কখনই কল্পনা করতে পেরেছেন শেখ হাসিনা হত্যা করার চেষ্টা করা হচ্ছে? না, এটা আমাদের চিন্তার ভিতরেই ছিল না। না, এটা চিন্তা ছিল বঙ্গবন্ধুর জাতির পিতাকে যারা হত্যা করতে পারে সপরিবারে, তারা বঙ্গবন্ধুর 2 কন্যাকে সুযোগ পেলে তারা হত্যা করবে। এটা আমাদের ভিতরে একটা সাধারণ ধারণা ছিল সকলের ভিতরে। এটা
যারা বঙ্গবন্ধুর দল করে, আদর্শের দল, বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, শেখ রেহানা বঙ্গবন্ধু কন্যাকে শ্রদ্ধা করে, তারা সবাই ওটা আমাদের মনে কাজ করে, এটা সত্য। কিন্তু 4 তারিখ রাত্রে পরের দিন এই ঘটনা সংঘটিত হতে পারে, এই ধরনের আক্রমণ করে হত্যা করার জন্য সমস্ত রূপ মানে প্রস্তুতি সম্পন্ন হয়ে আছে বিশ্বাসঘাতক, খুনি এবং দেশ বিরোধী শক্তি, যারা এই অপকর্ম 5 তারিখে করতে পারে। এ ধরনের ভাবনা তো আমাদের কারো মনে ছিল না, এটা তো স্বীকার করতেই হবে। এটা হলো সত্যতা, সত্য। আন্দোলন হচ্ছে, আমরা আন্দোলনকে আন্দোলনের মতো করে দেখেছি। হ্যাঁ, আন্দোলনের নামে এখানে প্রহসন হচ্ছে, আন্দোলনের নামে নানা ধরনের রক্তপাত ঘটানো হচ্ছে এবং স্নাইপার আর্মস নিয়ে খুনিরা রাস্তায় নেমে পড়েছে, বিভিন্ন জায়গায় নানাভাবে হত্যা করা হচ্ছে। এগুলো নিয়ে আমরা খুবই উৎকণ্ঠিত ছিলাম, আমাদের নেতাকর্মীরা এটাকে কিভাবে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করা যায়, নানানভাবে আমাদের আলোচনা পর্যালোচনা ছিল। কিন্তু 5 তারিখ সকালবেলায় দৃশ্যপট যে পাল্টে যাবে, খুনিরা, ফ্যাসিস্টরা, ফ্যাসিবাদী গোষ্ঠী, দেশ বিরোধী গোষ্ঠী, মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠী, ফ্যাসিস্ট ইউনূসের দোসররা, এনসিপি, জামাত, শিবির, বিএনপি সব যে রাজনৈতিকভাবে তারা আপনাদের পঙ্গু করতে, আপনাদের রাজনৈতিক কর্মসূচি গুলা প্রত্যাহার করে আপনাদেরকে দিয়ে, এগুলো তো ষড়যন্ত্রের অংশ। সেই সময় সবাই সবাই বুঝতে পারে নাই, এটা যেমন বলাটা ঠিক হবে না, এবং এটা যে একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, এ ধরনের একটি জায়গায় দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা হয়তো আমরা বুঝতে না পারলেও যখনই এই কর্মসূচিগুলোকে বন্ধ করে দিতে আমরা বাধ্য হলাম, এইটুকুই বলবো, আমরা বাধ্য হলাম, তখন আমাদের ভিতরে এটা নিয়ে অনেক ধরনের প্রতিক্রিয়া ছিল না, অনেক প্রতিক্রিয়া ছিল। এর পরবর্তী এবং এর অনেক জবাবদিহিতা আমাদের এখনো করতে হয়, এবং অনেক সময় আমাদেরকেও অনেকে অবিশ্বাস করতে পারে না, অবিশ্বাস করে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা। কারণ আমিও তো একজন এই পরিবারের, এই দলের আওয়ামী পরিবারের সদস্যই শুধু নয়, আমি একজন সংসদ সদস্যই না শুধু নয়, আমি তো দলের একজন নেতাও বটে। সুতরাং আমি তো আমার নেতাকর্মীদের কাছে বঙ্গবন্ধুর আদর্শের নিষ্ঠাবান, দেশরত্ন শেখ হাসিনার নিষ্ঠাবান কর্মীদের কাছে তো আমি জবাব দিতে পারি না। সেক্ষেত্রে যদি আমাকেও ভুল বোঝে, আমার তো কিছু বলার থাকে না। কিন্তু এটা তো বিশ্বাসঘাতকতা ছিল, নির্মম বিশ্বাসঘাতকতা এবং চক্রান্ত, এবং এই চক্রান্তের কারণে তারা সফল হয়েছে। যদি ওই অর্থে আমাদের প্রধানমন্ত্রী বুঝতে পারতেন, জানতে পারতেন, নিশ্চয়ই উনি ব্যবস্থা নিতেন। নেওয়ার মতো দৃঢ়তা, সক্ষমতা, সাহসিকতায় ভরপুর আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা। কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত করে, বিশ্বাসঘাতকরা বিশ্বাসঘাতকতা করে, এটা দূরে বসে করে না, এটা কাছেই থাকে। এরপরে আজকের বাংলাদেশ গত 2 বছরে একটা বিশাল একটা নতুন একটা আওয়ামী লীগ গড়ে উঠেছে সারা বাংলাদেশে। এদের সবাইকে হয়তো আপনারা দেশে থাকতে চিনতেন না, নতুন একটা মুখ, ফ্রেশ একটা মুখ। তারা ঘুরে দাঁড়িয়েছে, মিছিল করছে, মিটিং করছে এবং প্রতিজ্ঞা করছে শেখ হাসিনাকে আবার ফেরত আনবে। তেমন একটা মিছিল দেখি আজকের মিছিল, তারপর আবার যাচ্ছি কথায়। আজকে ঢাকায় সারা দেশে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী সহ নানা প্রহরা ছিল, যাতে আওয়ামী লীগ কোনোভাবে মিছিল বের করতে না পারে।
কিন্তু সারা দেশেই কিন্তু মিছিল হয়েছে, কিন্তু কোনোভাবে আটকানো যাচ্ছে না। আজকের এই দিনটি আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষের কাছে এটা একটা ঐতিহাসিক দিন। এর গুরুত্ব অপরিসীম। 1981 সালের এই দিনে ফিরে আসার মধ্য দিয়ে জাতির ভিতরে আশার সঞ্চার হয়েছিল, এবং আমরাই নতুন করে ভাবতে সেই সময় ধারণা হলো যে আমরা কিছু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়াবো এবং এই সামরিক শাসক স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো। এবং দেশরত্ন শেখ হাসিনা সেদিন তিনি বলেছিলেন, সেটা আপনি একটু আগেই তার ভিডিও ক্লিপ আপনি তুলে ধরেছেন। তো সেই স্বপ্ন নিয়ে সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু সেদিন জাগ্রত হয়েছে, সোচ্চারিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় ভোট ও ভাতের অধিকার ক্যান্টনমেন্ট থেকে তৎকালীন সময়ে দেশের গণতন্ত্র অবরুদ্ধ ছিল। সেনা ছাউনিতে সেনা শাসক স্বৈর শাসকরা দেশের গণতন্ত্রকে বন্দি করে রেখেছিল। সেখান থেকে জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিল, যেটাকে আমরা বলি ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার, হত্যা কুষড়যন্ত্রের রাজনীতি অবসানের যে অঙ্গীকার দেশরত্ন শেখ হাসিনা করেছিলেন, সেটা কিন্তু সেদিন থেকেই সেটা কিন্তু সংগ্রাম শুরু হয়, সেটার সফলতাও বাংলাদেশে এসেছে। সেই বিবেচনায় আমি মনে করি এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক দিন। এবং ধাপে ধাপে তিনি বাংলাদেশকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আপনি দেখেন নানান রাজনৈতিক নানান ঘটনা প্রবাহ, নানান কিছু বাংলাদেশে ঘটেছে। তারপরও কিন্তু দেশরত্ন সুশাসনে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। ভুকা নাঙা বটমলেস ইকোনমির বাংলাদেশ, ভবিষ্যৎহীন, কোনো সম্ভাবনা নাই, তলাবিহীন ঝুরির বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল, আত্মমর্যাদা নিয়ে, সক্ষমতা নিয়ে একটি দেশে পরিণত হয়েছিল। বাঙালি জাতি স্বপ্ন দেখতো, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছিল। এরা এখন বলছে এই যে পদ্মা সেতু, এই যে বড় বড় প্রকল্প, এগুলার কোনো দরকার ছিল না, এগুলো অপচয় ছিল। এমনকি আজকে অর্থ উপদেষ্টা রাশেদ আল মোহাম্মদ তিতুমির, যিনি একসময় বদরুদ্দিন ওমরের সংগঠন করতেন, আমরা যখন চিনতাম তাকে, তিনি আজকে বলেছেন গোপালগঞ্জে নাকি অপ্রয়োজনীয় বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল লুটপাটের কারণে। অথচ গোপালগঞ্জটা, আমি 87-এ যখন প্রথম গোপালগঞ্জে যাই, আমি যখন টুঙ্গিপাড়া প্রথম যাই, আমার অবাক লাগছিল, টুঙ্গিপাড়া যাওয়ার কোনো ভালো রাস্তা ছিল না তখন। আমি ভাবছিলাম যে এই বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশের অনেক মানুষের জীবনের রাস্তা হয়ে গেছে, তার বাড়িতে যাওয়ার, তার কবরে যাওয়ার একটা ভালো রাস্তা নাই। এবং যেকোনো প্রকল্প একটা সরকার যখন নেয়, 10 বছর, 20 বছর, 20 বছর, 25-30 বছর পরে যে জনসংখ্যা হবে, সেইটাকে টার্গেট করে মানুষ নেয়। এবং আজকের শেখ হাসিনা মেগা প্রকল্পগুলার উপকার মানুষ এখন যেমন পাচ্ছে, সে আরো 10-15 বছর পরে আরো বেশি করে মানুষ আরো বাড়বে, মানুষ চাহিদা আরো বাড়বে। তো শোনেন, ওই যে তিতুমির না কি বললেন, অর্থনীতিবিদ না, জি, ওরা তো বাংলাদেশেই চায়নি, ওরা বাংলাদেশকেই বিশ্বাস করতো না। ওরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে, মহান মুক্তিযুদ্ধকে ওরা কি বলতো, আমার তো মনে আছে, আপনার মনে নেই? আপনি কি বইপত্র তো আপনি পেয়েছেন, 2 কুকুরের লড়াই বলতো না? বলতো। তা এই তত্ত্ব দিয়েছিল কারা? যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সৈনিকদের দালাল, যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় সরাসরি আমাদের দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। চাইনিজ, আজকে তারা বিশ্বের একটা পরাশক্তিতে পরিণত হয়েছে, অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ। তারপরও তো তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এটা তো সত্য। তাদের তত্ত্ব নিয়ে যারা রাজনীতি করত, ওরা তো বাংলাদেশে বলতো, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বলতো 2 কুকুরের লড়াই। যারা বাংলাদেশের সক্ষমতা অর্জনকে যদি মনে করে লুটপাট, তো ওরা তো লুটপাটের ভিতরেই চিন্তা করে।
বর্তমানে যারা দেশ পরিচালনা করেছে তারা কি একটা একটা কোনো একটা মেগা প্রজেক্ট তো দূরের কথা, কোনো একটা জনহিতৈষী কোনো প্রজেক্ট এখন পর্যন্ত করার কোনো পরিকল্পনা নিয়ে এসে বলতে পেরেছে? তারা বলে কি যে এগুলো সুফল বাংলাদেশের মানুষ ভোগ করছে এবং যার জন্য বাংলাদেশ বিশ্ব সভায় বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, সক্ষমতার যে প্রতীক সেটা হলো স্বপ্নের পদ্মা সেতু। যে পদ্মা সেতুতে লক্ষ কোটি কোটি মানুষ যারা কষ্ট করেছে, দুর্ভোগ করেছে, জীবন দিয়েছে, অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সকল ক্ষেত্রে এই অঞ্চলের পদ্মা পাড়ের এই অঞ্চলের মানুষের যে দুঃখ বেদনা, এগুলো তো বোঝার মতো অনুভূতি, বোঝার মতো মন, এই সকল এদেরকে যদি আমি বলি দুষ্ট চক্র, আমার মনে হয় দুষ্ট চক্র বললে খুব বেশি বলা হবে না। যারা বলে পদ্মা সেতু লুট হয়েছে, লুণ্ঠন হয়েছে, তারা তো ভুলে গেছে পদ্মা সেতু ষড়যন্ত্র করে বন্ধ করার জন্য ফ্যাসিস্ট ইনুস অনেক কিছু করেছে এবং বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, মামলা করেছিল, কিন্তু সে আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক তো নয়, কানাডার আদালতে রায় হয়েছে, রায় ঘোষণা হয়েছে এবং সেখান থেকে পরিষ্কারভাবে বলেছে যে এখানে কোনো দুর্নীতি হয়নি, বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি, এটা প্রমাণিত। তারপরেও তারা ওইটা বলবে। আর গোপালগঞ্জের নাম শুনলে, টুঙ্গিপাড়ার নাম শুনলে, জাতির পিতার নাম শুনলে, বঙ্গবন্ধুর নাম শুনলে ওদের হৃদকম্প শুরু হয়। জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের যেমন প্রতিটি মানুষ এখন প্রতি মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছে শেখ হাসিনা ফিরে আসা দরকার এবং তার কাছেই জাতি নিরাপদ, দেশের মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মী না, সব শ্রেণী পেশার মানুষরা কখন আসবে শেখ হাসিনা, তিনি ছাড়া আমরা কারো দ্বারাই আমরা নিরাপদ নয়। আমাদের উন্নতি, আমাদের স্বপ্ন, আমাদের এগিয়ে যাওয়া, গোটা জাতি কিন্তু দেশরত্ন শেখ হাসিনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।